হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা যখন টেস্ট পেপার সিরিজ করছিলাম সেখানে আমরা বেসিক্যালি হচ্ছে এমসিকিউ, তার সাথে বিভিন্ন ছোটখাটো এসএকিউ এবং হচ্ছে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো এই পোর্শনগুলো বেসিক্যালি আমরা কমপ্লিট করছি ফিজিক্যাল সায়েন্স থেকে, ঠিক আছে, বা অন্য সাবজেক্ট থেকে। তো এখানে কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু বড় কোয়েশ্চেন আছে যেগুলো লিখতে আমাদের একটু সমস্যা হতে পারে, সেই কোয়েশ্চেনগুলোর হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করছি, ঠিক আছে। সেই জন্য আমরা কি করছি, কিছু ছোট ছোট হচ্ছে ক্লাস করেছি যেখানে পার্টিকুলার সেই কোয়েশ্চেনটা নিয়েই আমরা তার অ্যান্সার করছি, ঠিক আছে। আজকে ক্লাসও আমরা বেসিক্যালি সেরকমই একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি এবং সেই কোয়েশ্চেনটারই হচ্ছে অ্যান্সার করব, ঠিক আছে। তো চলো স্টুডেন্ট, বেসিক্যালি লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি সেটা হলো 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেখানে জিঙ্কের নোংরায় 20% অশুদ্ধি বর্তমান, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা আমরা পড়লাম। তাহলে কি বলা হয়েছে যে 40 গ্রাম জিঙ্ক যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেটা বলেছে কত গ্রাম উৎপন্ন হবে, ঠিক আছে। এবার দেখো, আমরা যখন হচ্ছে এই ধরনের হচ্ছে অঙ্কগুলো যেগুলো আমরা রাসায়নিক গণনাতে করেছিলাম তখন আমরা হচ্ছে বেশ কিছু সমীকরণ দেখেছিলাম। তো সেই জন্য আমরা যখন ওই অঙ্কগুলো করেছিলাম তখন আমরা বারবার বলেছিলাম যে তোমাকে কিন্তু সমীকরণ মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমাকে সমীকরণ দেবে না, তোমাকে দুটো হচ্ছে মৌল দিয়ে দিল বা মৌলের সাথে যৌগ এগুলো দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু তোমাকে এখানে সমীকরণটা মাথায় রেখে হচ্ছে কোনটা কত মোল লাগছে, কত মোল উৎপন্ন হচ্ছে সেগুলো তোমাকে কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমরা সিম্পল বলে দিয়েছি, জিঙ্ক বলেছে, জিঙ্কের সাথে কি বলেছে, H2SO4, তাই তো। তাহলে জিঙ্ক বলেছে, তার সাথে H2SO4, তাহলে সিম্পল আমরা হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে মাথায় রাখবো যে জিঙ্কের সাথে H2SO4 কি সমীকরণ হয়, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার লেখার আগে কি করব, সিম্পল আগে লিখে নেবো হচ্ছে প্রয়োজনীয় সমীকরণটি হলো, বা প্রয়োজনীয় সমীকরণ। তো প্রয়োজনীয় সমীকরণটি কি, জিঙ্ক মানে হচ্ছে Zn থাকবে প্লাস H2SO4 বলেছে, তাহলে H2SO4, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আমাদের Zn2+ যেহেতু উৎপন্ন হয় সেই জন্য এখানে কি হবে, SO4 যে 2- এটা ভেঙে যাওয়ার ফলে উৎপন্ন হয়, সেই SO4 2- এর সাথে Zn যুক্ত হয়ে যাবে এবং গিয়ে আমাদের যে যৌগ গঠন করবে সেটা কি হবে, সেটা হয়ে যাবে ZnSO4, ঠিক আছে, জিঙ্ক সালফাইড। এর সাথে আমাদের উৎপন্ন হয় কি, হাইড্রোজেন। তো বেসিক্যালি এখানে হাইড্রোজেন H2 গ্যাস আকারে এখানে এই সমীকরণ হচ্ছে উৎপন্ন হবে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল সমীকরণ। এবার দেখো, আমাদের এখানে Zn আছে, এখানে Zn কি বলে দিয়েছে, Zn হচ্ছে আমাদের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে বা পারমাণবিক ভর দেওয়া আছে, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যে হচ্ছে মৌলগুলো থাকে বা যে যৌগগুলো থাকে তাদের এখান থেকে হচ্ছে সেটা থেকে গ্রাম বা হচ্ছে গ্রাম আণবিক ভর নির্ণয়ের জন্য কিন্তু সেটা কাজে লাগে, ঠিক আছে। গ্রাম আণবিক বা গ্রাম পারমাণবিক ভর নির্ণয় কাজে লাগে। যেহেতু এখানে Zn আছে, জিঙ্ক দেওয়া আছে, জিঙ্ক হচ্ছে কি একটি পরমাণু আকার আছে এবং কত অণু আছে এখানে, এক অণু, ঠিক আছে। যেহেতু কিছু নেই আগে, তার মানে কি এক অণু আছে। এবার এই Zn কে বেসিক্যালি হচ্ছে আমাদের Zn যে পারমাণবিক ভর আছে সেটা মানে কি, যেহেতু এক অণু আছে তাহলে এর ভর কত, এটাই যেটা দেওয়া আছে। নর্মালি কিন্তু আমরা হচ্ছে যখন বইতে করেছিলাম তখন আমরা বলেছিলাম Zn হচ্ছে 65.5 এরকম সামথিং একটা ছিল, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের 63.5 দিয়েছে তো আমাদের এখানে 63.5 নিয়েই হচ্ছে অঙ্ক করতে হবে, বোঝা গেল। তো এখানে আমরা সমীকরণ অনুযায়ী বলতে পারি যে 1 মোল Zn H2SO4 এর সাথে বিক্রিয়া করে ZnSO4 প্লাস H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। এবং কত মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, 1 মোল হাইড্রোজেন গ্যাস, বোঝা গেল। এবার তাহলে দেখো, সিম্পল আমাদের দুটো জিনিস বের করতে হবে, এক হচ্ছে Zn কতটা লাগছে আর কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এই দুটোতে ফোকাস করতে হবে। বাকি কোনো কিছু যা উৎপন্ন হচ্ছে সেগুলো আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল হচ্ছে এখানে Zn কত দেওয়া আছে, 63.5। তাহলে যেহেতু এখানে আমাদের হচ্ছে 1 মোল Zn লাগছে, তাহলে আমরা কি বলবো, এখানে 1 মোল Zn এর হচ্ছে কত গ্রাম সমান সমান 63.5 গ্রাম, ঠিক আছে। কারণ এটাই যখন গ্রাম পারমাণবিকে হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি, এটা 63.5 গ্রাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 63.5 গ্রাম Zn 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে ZnSO4 উৎপন্ন করছে এবং এখানে 1 মোল H2 উৎপন্ন করছে। এবার 1 মোল H2 এর ভর কত, ঠিক আছে, সেটাও বের করতে হবে। তাহলে বেসিক্যালি দেখো, এখানে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, কিন্তু এখানে কটা আছে, দুটো আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 × 1, ঠিক আছে। 2 × 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে। 2 × 1 ইজ ইকুয়াল টু 2 গ্রাম। তাহলে এখানে কি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কি যে 63.5 গ্রাম Zn H2SO4 এর সাথে বিক্রিয়া করে 2 গ্রাম হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আছে। আমাদের কি বের করতে বলেছে তাহলে 40 গ্রাম জিঙ্ক, Zn মানে কি জিঙ্ক, তাহলে 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে উত্তপ্ত হলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে। তো সিম্পল এটাকেই আমরা ঐকিক নিয়মের আকারে লিখে দেবো যে 63.5 গ্রাম Zn বিক্রিয়া করে হচ্ছে 2 গ্রাম হচ্ছে H2 উৎপন্ন করে বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে 40 গ্রাম জিঙ্ক H2SO4 বা আমরা বলতে পারি যে 40 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে কত গ্রামের জায়গায় আমরা কি সমীকরণ আসবে, সেই সমীকরণ বসিয়ে বের করবো আমরা কত গ্রাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। সিম্পল জিনিস। তো একটু করে নিই, আমরা কি করবো ফার্স্টে,
63.5 গ্রাম Zn বিক্রিয়া করে, এখানে চাইলে আমরা Zn না লিখে জিঙ্কও লিখতে পারি, ঠিক আছে, বাট Zn ও তুমি দিতে পারো। বিক্রিয়া করে 2 গ্রাম H2 উৎপন্ন করে, ঠিক আছে, H2 উৎপন্ন করে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে হচ্ছে আরেকটা স্টেপ করব, সেটা হচ্ছে 1 গ্রাম দিয়ে করব, 1 গ্রাম Zn, ঠিক আছে, বিক্রিয়া করে। এবার দেখো যেহেতু 65 গ্রাম Zn যতটা গ্রাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, সেখানে যদি 1 গ্রাম হয় তাহলে সেটা কম হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে সিম্পল আমরা ভাগ করে দেবো, তাহলে উপরে 2 আর নিচে 63.5 গ্রাম H2 উৎপন্ন করে, ঠিক আছে, এইটা। এবার আমরা কি করব, এখানে এবার আমাদের বলে দিয়েছে কতটা অঙ্কে, যেটা বলেছে 40 গ্রাম, তাহলে সেই 40 গ্রামটা এইবার আমাদের বসাতে হবে। তাহলে সেই 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে কতটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 40 গ্রাম লিখে দেবো, সিম্পল 40 গ্রাম জিঙ্ক বা Zn বিক্রিয়া করে কতটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তার জন্য আমাদের কি 40 উপরে গুণ আকারে বসবে, কারণ আগে 1 গ্রামে যা উৎপন্ন করছিল, ঠিক আছে, 1 গ্রামে কতটা উৎপন্ন করছিল, এইটা, এই পরিমাণ। তাহলে ঠিক তার থেকে কি 40 গ্রাম তার বেশি হচ্ছে 1 গ্রামের তুলনায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে তাহলে এইখানে যে পরিমাণ উৎপন্ন করছে তার থেকে বেশি উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে 2/63.5, আর এখানে গুণ আকারে বসবে কি 40, ঠিক আছে। তাহলে এখানে গুণ আকারে কি বসছে 40, ঠিক আছে। এখানে গ্রাম H2 উৎপন্ন করে, ঠিক আছে। এবার দেখো সিম্পল আমাদের কাটাকাটি করতে হবে, এখানে একটা দশমিক আছে, দশমিকটা তুলে দেবো। দশমিক তোলার জন্য যেহেতু দশমিকের উপরে একটা সংখ্যা আছে, সেজন্য আমরা এখানে কত বসাবো 10, ঠিক আছে। এবার আমরা এখানে কাটাকাটি করে 5 দিয়ে এই পুরোটাকে কাটাকাটি করলে 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 5 দিয়ে 5 1 5, 6 থেকে হচ্ছে 5 বিয়োগ করলে 1, তাহলে 13, 5 দুগুণে 10, 3 35, তাহলে থাকছে আমাদের 5 সাথে 35, তাহলে কত হচ্ছে 127, ঠিক আছে। আর উপরে কত হচ্ছে দেখি, আচ্ছা উপরে যেহেতু দেখো সবই অ্যাকচুয়ালি জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে 127কে সেভাবে ভাঙা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কাজ করি, এটা দিয়ে সরাসরি উপরের গুলোকে ভাগ করে দেবো, আগে উপরের গুলোকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, ওকে। তাহলে এখানে আমরা কি করব, 40 আছে, 40 দুগুণে 80, 80 দুগুণে কত 160, ঠিক আছে। সিম্পল আমরা তাহলে এখানে নিচে কত লিখতে পারি 160 বা 160/127, ঠিক আছে। তাহলে 127, 160/127। তাহলে এবার সিম্পল এটাকে ভাগ করলে আমরা একটা দশমিকে অ্যান্সার পাবো, সেই অ্যান্সারটাই আমরা লিখি, ঠিক আছে। পাশে আমরা কাজ করি, ভাগটাকে করে নিই, ঠিক আছে। 127 ভাগ হচ্ছে 160, তাহলে দেখো আমাদের 27 দিয়ে প্রথমে তো একবার যাবে, 27 একে হচ্ছে 127 একে 127, এখান থেকে আমরা ভাগ করে দিয়ে 7 থেকে আমরা গুনছি কত 10, তাহলে এখানে 3 হাতে থাকছে 1, 3 আর 1 4, 4 থেকে 6 অবধি গুনলে হাতে, তাহলে যেহেতু উপরে বড় সংখ্যা হাতে কিছু থাকছে না, তাহলে এখানে আমাদের কি আসছে 23। এবার দেখো যেহেতু 23 127 থেকে অনেক ছোট, কিন্তু এটা ভাগশেষ আকারে আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিতে পারি, তাহলে কত হলো 230, ঠিক আছে। এবার এই 230কে আমরা কি করতে পারি, 230 হয়েছে, তাহলে 127 থেকে বড়, তাহলে এবার আমরা সরি এখানে 230 না, এখানে আমাদের 330 হবে, ঠিক আছে। কেন, কারণ এখানে হচ্ছে উপরে 1 ছিল, 2 আর 3, 3 থেকে 6 অবধি গুনলে 3 হবে, ঠিক আছে, সরি এটা। তো এখানে 330, তাহলে এখানে দেখো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে তোমার হচ্ছে 2 নিলে হচ্ছে মোটামুটি হয়ে যাবে, কিন্তু 3 দিয়ে একবার দেখে নিই আমরা, 3 7 21 1 হাতে থাকছে 2, আচ্ছা 127কে একবার 3 দিয়ে আমরা দেখে নিই, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে 3 7 21 1 হাতে থাকছে 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, আর এখানে 3 একে 3, তাহলে 381, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, কমিয়ে নেবো, ঠিক আছে। 2 নিয়ে আরামসে হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 7 দুগুণে 14 4 হাতে থাকছে 1, তারপর হচ্ছে 2 দুগুণে 4 আর 1 5, ঠিক আছে, আর 2 1 2, তাহলে 254। এবার এটাকে বিয়োগ করে দিই, 4 থেকে 10 গুনছি, তাহলে 6 হাতে থাকছে কত 1, ঠিক আছে। 1 এবার নিচের 5 এর সাথে যোগ হয়ে যাচ্ছে, 5 এর 6, 6 থেকে আমরা গুনছি কত, উপরে যেহেতু ছোট সংখ্যা তাহলে গুনবো কত 13 পর্যন্ত, ওকে। তাহলে আমরা 6 থেকে 13 পর্যন্ত গুনলে এখানে কত আসছে, 6 থেকে 13 মানে হচ্ছে 7 আসবে, ঠিক আছে। হাতে কত আছে 1, তাহলে 2 আর 3, তাহলে 3 3 মিলে যাচ্ছে 0, তাহলে এখানে 76। এবার দেখো অ্যাকচুয়ালি এরকম আসতেই থাকবে, কেন, কারণ এখানে যতবারই আমরা হচ্ছে নেব লাস্টে কত 0 আসবে, এবার 0 হচ্ছে হয় 2 নয় 5 যদি আসে তবে মিলবে, কিন্তু এখানে আমাদের আছে কত 7, তাহলে কখনোই মেলা সম্ভব না। আমরা কি করব, এখানে 1.2 রেখে দেবো, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 127 যেহেতু আছে আর এখানে দশমিক আছে, দশমিকের জন্য আমরা 3টে স্টেপে 0 নিতে পারি, সেই জন্য আমরা কি করব, এখানে একটা 0 বসিয়ে
যেহেতু এটা হচ্ছে 5-এর উপরে চলে যাবে সেই জন্য আমরা এই 1.2 যেটা, ঠিক আছে, এই 2টাকে আমরা 3 করতে পারি। বোঝা গেল? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই 1.2 যেটা, যেহেতু এর পরের সংখ্যা 5-এর থেকে বড় বা 5 হবে, সেই জন্য আমরা কি করব, এই 1.2টা 3 করে নেব। ওকে, তাহলে এক কাজ করি, আমাদের এখানে মোটামুটি একটা যে নাম্বার আসছে সেই নাম্বারটা কত 1.2 আসছিল, কিন্তু এটাকে আমরা 1.3 প্রায় একটা মান আসবে, সেই জন্য এটাকে আমরা কি করব 1.3 গ্রাম করব। ওকে, তাহলে 1.3 গ্রাম হাইড্রোজেন বা H2O লিখতে পারো, হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1.3 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে দেখো আমাদের কোয়েশ্চেন কি বলেছিল যে 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেখানে জিঙ্কের নমুনায় 20% অবিশুদ্ধি বর্তমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ফার্স্ট আমরা সমীকরণ করলাম, সেখান থেকে যেহেতু আমরা জানি হচ্ছে 63.5 মানে 63.5 গ্রাম জিঙ্ক, কারণ এখানে 1 মোল আছে, তাহলে 63.5 গ্রাম হচ্ছে জিঙ্ক যদি বিক্রিয়া করে তাহলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এটা সিম্পল, কারণ 1 মোল উৎপন্ন হবে, তাহলে 1 মোলে যেহেতু হাইড্রোজেন গ্যাস বলা হচ্ছে, তাহলে H2 আকারে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। ওকে, এবার দেখো বলা হচ্ছে তারপরে 1 গ্রাম জেডেন, 1 গ্রাম জেডেন যখন বিক্রিয়া করবে তখন কি করবে, 1 গ্রাম জেডেন বেসিক্যালি হচ্ছে আমাদের কি হবে, যেহেতু কম 63.5 এর থেকে, তাহলে কি 1 গ্রাম জেড, তাহলে 1 গ্রাম জিঙ্ক যখন বিক্রিয়া করবে তাহলে স্বাভাবিক কম পরিমাণে হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করবে, সেটা কত 2/63.5, কিন্তু আমাদের লক্ষ্য কোনটা 40 গ্রাম, তাই তো, তাহলে আমাদের সেখানে কি করতে হবে, তারপরে আসছে আমাদের 40 গ্রাম জেডেন যদি বিক্রিয়া করে তাহলে কতটা হচ্ছে উৎপন্ন করবে, সেই জন্য আমাদের 1 গ্রামে যা হয়েছিল তার থেকে নিশ্চয়ই বেশি উৎপন্ন করবে 40, তাই তো, সেই জন্য আমাদের 1 গ্রামের সাথে যা ছিল তার সাথে আমরা 40 গুণ করেছি, আর নিচের যে দশমিক ছিল সেটা তুলে দিয়ে এখানে 10 বসিয়েছি, বসিয়ে এটাকে আমরা কাটাকাটি করলাম, তারপরে সেখান থেকে আমাদের মান কত আসছে 1.3। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এই পুরো যে জিনিসটা আমরা দেখলাম, এখানে হচ্ছে আমাদের মোটামুটি বলেছিল যে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা তো আমরা বের করে নিলাম, কিন্তু তারপরে একটা ছোট্ট জিনিস জুড়ে দিয়েছে যে উৎপন্ন হবে পরে দেওয়া আছে কি, যেখানে জিঙ্কের নমুনায় 20% অবিশুদ্ধি বর্তমান, তাহলে যেখানে হচ্ছে 20% অবিশুদ্ধি আছে সেই জায়গায় হচ্ছে কি হবে, মানে এখানে হচ্ছে জিঙ্কের নমুনায় বলেছে 20% অবিশুদ্ধি আছে, তাহলে আমাদের কি জিঙ্কের নমুনা এখানে কিছু বের করতে হবে, এরকম কিছু মনে হতে পারে, তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এই অঙ্কটা তোমাদের লাস্টের যে পোর্শনটা দিয়েছে শুধুমাত্র তোমাদের বোকা বানানোর জন্য। ঠিক আছে, কারণ জিঙ্কের নমুনায় 20% অবিশুদ্ধি বর্তমান থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা যে জিঙ্ক নিয়ে বিক্রিয়া করছি সেটা নিট পুরো হচ্ছে 40 গ্রাম জিঙ্ক। ঠিক আছে, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাদের ক্লাসে করেছিলাম যে যেখানে আমাদের অবিশুদ্ধি বের করতে হয়েছিল। ঠিক আছে, তো সেই ক্লাসের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো যে সেই অঙ্কটাই কি আছে। সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিঙ্ক বের করতে হয়েছিল, হাইড্রোজেন নয়। বুঝা গেল, হাইড্রোজেন বলে দিয়েছিল যে 7 গ্রাম হাইড্রোজেন, যেহেতু এখানে আমাদের কত গ্রাম উৎপন্ন হলো 2 গ্রাম, তো ওখানে দেওয়া ছিল 7 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম হচ্ছে জিঙ্ক মানে অবিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করতে হবে, এবং সেই অবিশুদ্ধ জিঙ্কে কতটা হচ্ছে প্রপার বা হচ্ছে কতটা বিশুদ্ধ জিঙ্ক থাকবে সেটা বের করতে হবে, এরকম দুটো পোর্শন ছিল, কিন্তু এখানে আমাদের সেরকম কিছু বলেনি, শুধু বলেছে কতটা হাইড্রোজেন হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে লাস্টের এই পোর্শনটা জুড়ে দেওয়ার মানে কি, মানে হচ্ছে তুমি যদি হচ্ছে বোকা হয়ে যাও কখনো সেই কোয়েশ্চেনটাকে মাথায় রেখে, তাহলে তুমি কি করবে, এখান থেকে জিঙ্কের নমুনা বের করার চেষ্টা করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের চাইনি বা দরকার নেই। ঠিক আছে, সেই জন্য আমাদের অ্যান্সার কতটা হবে, এই পর্যন্তই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, লাস্টে আমাদের কি করতে হবে, শুধু জাস্ট উত্তরটা লিখে দিতে হবে, এখানে নিচে উত্তর লিখে এটা অবশ্যই হচ্ছে করবে। ঠিক আছে, এখানে অঙ্ক ছেড়ে দেবে না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ভুলটা করো, অঙ্কটা করার পর এখানে ছেড়ে দাও, তো এটা কখনো কি করবে না। ঠিক আছে, তো এখানে কি করবে, সিম্পল নিচে হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে, উত্তর লিখে আমরা কি লিখবো, 40 গ্রাম জিঙ্ক H2SO4 সহযোগে উত্তপ্ত করলে 1.3 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল, তো এই জিনিসটাকে হচ্ছে প্রপারলি পরীক্ষার সময় বুঝে করবে, কারণ অনেকেই হচ্ছে অঙ্কের জায়গায় গিয়ে ঘাবড়ে যাও, ঘাবড়ানোর কিছু নেই, সব যখন তুমি জানো, ফর্মুলা জানো, তারপর সমীকরণ জানো, কিভাবে বের করতে হয় সব জানো, এবং এখানে হচ্ছে সবগুলো গ্রাম থেকে গ্রামেই আছে, কোনো আয়তনে নিতে বলেনি বা STP তে নিতে বলেনি, তাহলে কেন ঘাবড়ে যাবে। বোঝা গেল, সেটা ঘাবড়ালে চলবে না, যতটা করবে ততটা হচ্ছে নিজে যা জানো সেটা থেকেই করবে, পাশাপাশি যদি হচ্ছে কেউ তোমার অঙ্ক দেখে বা কেউ তোমার প্রসেস দেখে বলে যে ওটা করিস না ওটা ভুল, সেটাও মাথায় রেখো না, সেটাকে সবসময় হচ্ছে মনে করো যে পাশে কেউ যদি বলে, সে যদি ঠিকও বলে তুমি ভাবো হচ্ছে সেটা ভুল। ঠিক আছে, কারণ তোমার কাছে যেটা ঠিক সেটাই তুমি করছো। ঠিক আছে, এবার যদি তোমার মনে হয় হ্যাঁ তুমি কোথাও মিস্টেক করেছো সেটা বলে দিচ্ছে তাহলে ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে এমন হয় যে তুমি যে প্রসেসে করেছো সে বলছো এই প্রসেসটাই পুরো ভুল, কিন্তু তোমার তখনও ডাউট আছে যে না আমি যেটা করছি ঠিক আছে, ঠিক আছে, তাহলে কখনোই অন্যের কথাই হচ্ছে নিজেরটা বদলাবে না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে। ঠিক আছে, এমনকি আমিও যখন ছোট ছিলাম আমার মনে আছে এরকম বেশ কিছু পরীক্ষার সময় আমি করেছিলাম,
আমি যেটা করেছি সেটাই কিন্তু ঠিক হয়েছে, কিন্তু তারপরে পাশের একজন বলাতে আমি কি করেছি সেটাকে চেঞ্জ করে দিয়েছি এবং দেখেছি পরীক্ষায় ভুল হয়েছে। ঠিক আছে, তো এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না, যে কারণে বারবার বলে দিচ্ছি, কারণ এরকম মনে হবে। ঠিক আছে, যখনই পাশের কেউ বলবে ও যেহেতু আমাদের সিমিলার পড়াশোনা কম বেশি, ঠিক আছে, যে আমি যতটা নাম্বার পাই ও কম বেশি আমার আশেপাশে থাকে, তখন মনে হতে হয় তাহলে ও যেটা বলছে নিশ্চয়ই সেটা ঠিক। কিন্তু এটা কখনোই ভেবো না, তুমি যেটা পড়েছো, তুমি যেটা জানো সেটাকেই হচ্ছে পরীক্ষায় রাখো। তার জন্য যদি তোমার মার্কস কমও আসে, যদি সেটা তোমার ভুলও হয়, তাও নিজের কাছে অন্তত বলতে হবে যে না, আমি যেটা জানতাম ঠিক ছিল, সেটা ভুল হয়েছে, ঠিক আছে, বাট নেক্সট টাইম থেকে সেই ভুলটা কিন্তু আর ভুল হবে না। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখো, এইভাবে অঙ্কগুলো করো, কারণ রাসায়নিক গণনা এইসব যে অঙ্কগুলো আছে তোমরা ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু যা পড়েছো যা শিখেছো সেগুলোই হচ্ছে করতে থাকো। ঠিক আছে, তো স্টুডেন্ট এবার পুরো বোর্ডটাকে তোমরা দেখো, দেখে পজ করে পুরোটাকে নোট ডাউন করো। আই হোপ তোমরা এতক্ষণ করেও নিয়েছো। ঠিক আছে, তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো ডাউট হলে অবশ্যই বলো। আর বঙ্গপাঠশালায় যে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের যে টেস্ট পেপার সিরিজ চলছে সেগুলো অবশ্যই দেখো। ঠিক আছে, আর যারা নতুন তাদেরকেও বলবো হচ্ছে অবশ্যই বঙ্গপাঠশালা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের কন্টেন্ট হচ্ছে তোমাদের জন্য আসতে থাকবে। ঠিক আছে, এছাড়া তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়েও হচ্ছে ডিসকাস করা হবে, তো সেগুলো হচ্ছে তোমরা কন্টিনিউ করো। ঠিক আছে, তো নাও অল দ্য বেস্ট।